এটার লজিকটা আমি আগে একটু বলি। ছোটবেলায় দেখবা যে আমরা যখন ৩ টা সংখ্যা বা ৪ টা সংখ্যা বিভিন্ন সংখ্যা দিয়ে টিচাররা বলতো যে এর মধ্যে বড় সংখ্যা কোনটা? কিভাবে নির্ণয় করবা? একদম আমি ইনিশিয়াল কথাবার্তা বলতেছি। ধরো ক্লাস 2 অথবা 3 এরকম ক্লাসগুলোতে পড়ানো হতো। তখন ব্যাপারটা ছিল এরকম, ধরো তুমি ৩ টা সংখ্যা নিলা। একটা হলো 5, একটা হলো 9, একটা হলো 7। প্রথমত স্যাররা যেটা বলতো যে, "তুমি ১ম এ যে সংখ্যা আছে এইটা আগে নিবা।" নিলাম। বলতো যে, "এই 5 বাদ দিয়ে যেই ২ টা আছে, সেটার সাথে তুমি আগে কম্পেয়ার করবা।" স্যাররা বলতো এইভাবে যে 5 কি 9 এর থেকে বড় কিনা? আবার বলতো যে 5 কি 7 এর থেকেও বড় কিনা? যদি ২ টা ঘটনাই সত্য হয়, তার মানে আমরা যেমন এখানে 5 গ্রেটার দ্যান হচ্ছে 9 এই ঘটনা কি ট্রু? ডেফিনিটলি না, ফলস। আবার যদি এইটা চিন্তা করি যে 5 কি 7 এর থেকে বড়? তাহলে এই ঘটনাটাও ফলস। তাহলে আমরা তো ডিজিটাল ইলেকট্রনিক্স এ জানি যে যদি আমরা AND অপারেশন করি, তাহলে ২ টাই যদি ফলস হয় তাহলে আউটপুট কি হয়? 0 ফলস বা 0 রাইট। তাহলে যদি ফলস আউটপুট হয় তাহলে আসলে কি 5 নাম্বারটা বড়? না নট স্যার। তার মানে এটা বড় না। এরপরে স্যাররা যেটা বলতো যে তুমি ২য় সংখ্যাটা আগে নিবা। ধরো 9 নিলাম। এবার 9 বাদ দিয়ে কোন ২ টা আছে? 5 আর 7। তাহলে একবার কম্পেয়ার করবে 9 কে 5 এর সাথে, আরেকবার কম্পেয়ার করবে 7 এর সাথে। এখন দেখতেছে 9 কি 5 এর থেকে বড়? হ্যাঁ, এখানে কন্ডিশনটা ট্রু। 9 7 এর থেকে বড়? এই কন্ডিশনটাও ট্রু। তাহলে এটা যদি আমরা AND অপারেশন করি তাহলে ২ টাই যদি ট্রু হয় তাহলে আউটপুট কি হবে? 1 1 বা ট্রু হবে। তাহলে এইখানে যেহেতু ২ টা আউটপুটই সত্য, তার মানে এখানে আমরা বলতেই পারি, এইখানে যে নাম্বারটা নিয়ে কাজ করতেছে এটা লার্জ নাম্বার। তারপরেও আমরা চেক করার জন্য 7 কে একটু চেক করি। আ 5 9 এখানে 7 হবে। 5 9 7 লাস্ট ডিজিট। আচ্ছা। তাহলে 7 কে 5 এর সাথে একবার কম্পেয়ার করলাম, একবার 9 এর সাথে কম্পেয়ার করলাম। এখানেও ঘটনা দেখতেছি ট্রু, এখানেও ঘটনা ফলস। তাহলে যদি AND অপারেশন করি তাহলে আউটপুটটা ফলস হবে। দ্যাট মিনস 0। তাহলে যদি ফলস হয় তাহলে এটাকে আমরা বলতে পারি নট লার্জ। তবে 3rd নাম্বার স্টেপটা কিন্তু চেক করার দরকার ছিল না। কেন দরকার ছিল না? কারণ আমরা যদি বলি যে ৩ জনের কাছে ৳১০ আছে। ৩ জনের মিলে ৳১০ আছে। তো ২ জনের টাকার পরিমাণ যদি আমরা জেনে যাই, তাহলে ৩য় জনের টাকার পরিমাণ কি আমাদের বলার দরকার হয়? না স্যার। দরকার হয় না। তো আমি যখন দেখতেছি ২ টা চেক করে অলরেডি একটাতে ২ টা ঘটনাই ট্রু পেয়ে গেছি। তাহলে তো এটা লার্জ নাম্বার হয়েই গেছে। তার মানে ডেফিনিটলি যেটা পরেরটা আছে, সেটা আসলে নট লার্জই হবে। আমি বুঝাতে পারছি কিনা? আমি চেক না করলেও পারতাম। আমি একটু ডিজিটাল ইলেকট্রনিক্স এর সাথে মিলিয়ে পড়াচ্ছি যাতে প্রোগ্রাম বিষয়টা বুঝতে পারো যে কিভাবে কাজ করে। লজিকটা বের করতে পারলে কোডিংটা আসলে কখনো ভুল হয় না। বাট আমি যখন তোমাকে এভাবে পড়াবো তখন তোমার ভুলে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে যে আসলে এই পদ্ধতিটার লজিকটা কি ছিল। আচ্ছা, তাহলে পরীক্ষায় কি আর এভাবে 5, 9, 7 এভাবে আসে না চলক ধরে করতে হয় বা ভেরিয়েবল ধরে করতে হয়? ভেরিয়েবল ধরে। আচ্ছা চলো তাহলে ভেরিয়েবল ধরি। এবার আমরা সেম জিনিসটাই করলাম। ভেরিয়েবলটা ধরে নিলাম একটা A, একটা B, একটা C। যেহেতু ৩ টা মান নিয়ে আমার কম্পেয়ার করে বড় সংখ্যাটা বের করতে হবে, তার জন্য ৩ টা চলক ধরলাম। তোমরা ধরতে পারো X, Y, Z, P, Q, R তোমাদের ইচ্ছা। তা আমি ABC ধরে এখানে ক্যালকুলেট করি। তাহলে আগের মতো যদি আমরা বুঝাই, যদি ধরো আমি A নেই, তাহলে A কে কম্পেয়ার করব কার সাথে? একবার কম্পেয়ার করব হচ্ছে B এর সাথে, একবার করব C এর সাথে। আবার B যদি নিই, তাহলে সেম ভাবে আমরা B কে কার সাথে কম্পেয়ার করব? একবার A এর সাথে, একবার C এর সাথে। যদি আমরা C নেই, তাহলে কম্পেয়ার করব কার সাথে? একবার A এর সাথে, একবার B এর সাথে। এইটুক বুঝেছো? আমি আগের জি জায়গায় সংখ্যার জায়গায় শুধুমাত্র কি ধরেছি? জি ভেরিয়েবল। স্যার। আচ্ছা এখন বোঝানোর জন্য ওই সংখ্যাটাই যদি আমি ইনপুট আকারে নেই, ধরো A = 5, B = ইনপুট নিলাম 9, C = নিলাম হচ্ছে 7। আচ্ছা। তাহলে এই ভ্যালু গুলা এখানে চলে আসবে। A এর ভ্যালু কত? A এর ভ্যালু 5, B এর ভ্যালু কত? 9।
তাহলে আমরা এখানে লিখতে পারি না যে 5 গ্রেটার দ্যান 9? এই পর্যন্ত বুঝেছো কিনা? জি স্যার। না জি বোঝার স্যার। নেই। এখন a এর মান কত? a এর মান হলো 5, তাহলে c এর মান কত নিয়েছি? 7, তাহলে আমরা 7। লিখতে পারি। আচ্ছা, এখন এই যে প্রথম যে ঘটনাটা 5 গ্রেটার দ্যান 9, এই ঘটনাটা কি? ফলস। ওই যে একজন বলছিল বারবার 0 আর 1, তাই না? এবার 0 দিয়ে দিলাম। এখানে ফলস মানে হলো 0। আচ্ছা, পরেরটা, পরের কন্ডিশনও তো ফলস, তাহলে এখানে কি হবে? এইখানেও 0 হবে। আমার হয়তো কপি করতে যেয়ে ভুল হয়েছে। 0 হবে। মাত্র কাজটা শেষ করলাম তো, চেক দেওয়ার সময় পাই নাই। আচ্ছা, তাহলে এইখানেও হচ্ছে ফলস। দুইটাই যদি ফলস হয় তাহলে এন্ড অপারেশন করলে কি হবে? 0। আচ্ছা, এখন পরেরটাতে যদি আসি তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো। তাহলে এটা নট লার্জ, বুঝতেই পারতেছো যেহেতু ফলস। এবার এইটাতে যদি আমরা সংখ্যা নিয়ে কাজ করি, পরেরটাতে কি b এর মান 9। এবার 9 কে একবার 5 এর সাথে কম্পেয়ার করব, একবার 7 এর সাথে কম্পেয়ার করব। তাহলে প্রথম ঘটনাটা কি হবে? প্রথম ঘটনাটা ট্রু হবে। দ্যাট মিনস আমি বলতে পারি 1। পরের ঘটনা কি হবে? পরের ঘটনাও ট্রু। স্যার দ্যাট মিনস 1। তাহলে দুইটাই যদি ট্রু হয়, দ্যাট মিনস 1 হয়, তাহলে এটার এন্ড অপারেশন করলে আউটপুট কি হয়? লার্জ। লার্জ নাম্বার, রাইট। তাহলে এটা হচ্ছে লার্জ। তাহলে এবার সেম ভাবে সি এর ভ্যালুটা নিয়ে, যদিও এটা দরকার ছিল না। 7 গ্রেটার দ্যান 5 আর 7 গ্রেটার দ্যান 9। তাহলে প্রথম ঘটনাটা যেটা পাচ্ছি ট্রু পাচ্ছি, কিন্তু পরের ঘটনাটা ফলস পাচ্ছি। তাহলে এটার এন্ড অপারেশন করলে আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে ফলস। তার মানে এটা আমরা বলতে পারি যে এটা নট লার্জ। তাহলে বড় কোনটা? বড় হচ্ছে বি। তাহলে বি এর ভিতর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 9। আমি কি বুঝাতে পারতেছি? লজিকটা আগে বুঝো, কোড পরে। জি স্যার। আচ্ছা। জি স্যার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, আমি ডিজিটাল ইলেকট্রনিক্স এর সাথে ম্যাচ করতেছি এইজন্য গতদিন আমাকে একজন বলছে যে স্যার অপারেটরটা একটু কঠিন লাগছিল। তো এখন বলো যে এইটা তো এন্ড অপারেটর, তাই না? লজিক গেটে এন্ড অপারেটর। সি প্রোগ্রামে এন্ড জি স্যার। অপারেটরটাকে কি দিয়ে প্রকাশ করতে হয়? গত ক্লাসে পড়াইছিলাম। কয়টা এন্ড চিহ্ন দিতে স্যার, হয়? যে লজিক্যাল এন্ড, দুইটা এন্ড চিহ্ন দিতে হয়। দুইটা এন্ড। দেখো তো বুঝতে পারো কিনা? যেখানে যেখানে ডট ছিল দুইটা এন্ড দিয়ে দিলাম। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এবার বলো যে এইটা এখানে কন্ডিশন কয়টা আছে? টোটাল কন্ডিশন কয়টা আছে? একটা, দুইটা। টোটাল স্যার 6টা। হ্যাঁ, কন্ডিশন। কিন্তু আমরা না যদি না স্যার, একটা করে এখানে লাইন তো চিন্তা করি, হ্যাঁ, যা বলছো দুটাই ঠিক আছে। একটা করে লাইন চিন্তা করলে একটা, দুইটা, তিনটা। আর যদি তুমি এটাকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করো তাহলে 6টা। আচ্ছা, তাহলে প্রথম কন্ডিশনের জন্য আমরা কি লিখি? ইফ না প্রোগ্রামে, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে পরের প্রোগ্রামগুলোতে যখন আবার কন্ডিশন দেওয়ার দরকার পড়ে তখন কি আমরা ইফ লিখতে পারি? না স্যার। এলস ইফ। এলস ইফ লিখতে হয়, রাইট। তাহলে এইটাও এলস ইফ হবে, এটাও এলস ইফ হবে। ঘটনা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে এখন কোডিং এ চলে যাব। স্যার আবার একটু বলেন। জি স্যার। আমরা গতদিনে এলস ইফ এর ব্যবহার দেখলাম না, যে প্রথমে ইফ এর একটা কন্ডিশন নিব যদি কোনো কন্ডিশন থাকে, পরে যদি যদির কন্ডিশনটা আবার দরকার হয় তখন পরের বার কি ইফ নেওয়া যায় নাকি এলস ইফ নিতে হয়? এটা বলছিলাম। পরে আমরা স্যার এলস এলস ইফ হয়। এলস ইফ নিতে হয়, জি। গতদিন দেখালাম। এবার বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, চলো তাহলে আমরা কোডে যাই। এই ঘটনাটা আমরা দেখব। এটা হচ্ছে লজিক ছিল। এইভাবে আমি কখনো কাউকে ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে পড়াই নাই। আজকে হঠাৎ করে তোমাদের চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপন করি, দেখি এইভাবে বুঝো কিনা। তোমাদের ফার্স্ট পড়ালাম। যদি তোমরা বুঝতে পারো তাহলে পরের ব্যাচ থেকে এই ঘটনাটা এইভাবে পড়াবো। এই যে গতদিন একটা প্রোগ্রাম তো তোমাদের করাই ছিল। স্ক্রিন শেয়ার দেই। এইটা আমাদের এখন দরকার নেই। এইটাকে আমরা একটু চেঞ্জ করে করি, তাহলে আমাদের আর বারবার লিখতে হবে না। কয়টা ভেরিয়েবল ছিল? এখন ঝটপট বলে ফেলো, এত দেরি হওয়ার কথা না। একটা এ, তিনটা। একটা বি, একটা সি। এরপরে আমরা তিনটা
ভেরিয়েবলের মান নিয়ে নিব। তাহলে তিনটা ভেরিয়েবলের মান নিলে একটা এ, একটা বি এন্ড সি। আচ্ছা, তাহলে এবার মান ইনপুট করব। একটা % ডি আছে, আরো দুইটা দিতে হবে। তাহলে এইখানে একটা এ। তোমাদের পরীক্ষাতে তো চ্যাপ্টার 5 ফুল দেওয়া হয়েছে, বুঝলা? যারা আমার কলেজের পরীক্ষা হবে ফুল চ্যাপ্টার 5 এর উপরে আর 6 এর কিছু টপিকস এর উপরে হবে। স্যার সামনের পরীক্ষাটা সামনের পরীক্ষাটা। তো আমি এরপরে যে টপিকসটা পড়াতে চেয়েছিলাম সেই টপিকসটা অমিট করে আমি লাস্টের একটা টপিকস পড়াবো। মানে টপিকসটা খুব ইম্পর্টেন্ট, তোমরা হয়তো নাম শুনে থাকবা, লুপিং নামে একটা টপিকস আছে। তো ওখান থেকে প্রোগ্রাম বেশি আসে। আমি চেয়েছিলাম যে এরপরে আমি তোমাদেরকে সুইচ কেস নামে আরেকটা টপিকস আছে, ওইটার ব্যবহার শিখাবো। কিন্তু দেখলাম যে ওইটার থেকে ওই টপিকসটা বেশি ইম্পর্টেন্ট। সো ওইটা শেষ করার পরে আবার মাঝখানে আসবো। তাছাড়া আমি ভাবছিলাম যে সিকোয়েন্সিয়ালি পড়াবো। আমি চাচ্ছি যে এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য ভালোভাবে শেষ হোক। মোটামুটি যেগুলো পরীক্ষায় আসবে। ডিটেইলস পড়তে গেলে তো কিছু জিনিস থাকেই যেগুলো আরো পড়তে হবে। আচ্ছা, তাহলে a গ্রেটার দ্যান b আর a গ্রেটার c। তাহলে এইখানে আমরা কি বলতে পারি? এখানে আমরা ভ্যালু সহ যদি মান দেই তাহলে % d is large নাম্বার। তোমরা জানো যে ভেরিয়েবল সহ মান নিতে গেলে এই স্ট্রাকচার ব্যবহার করতে হয়। আচ্ছা, তাহলে এখন একটা কাজ করি, এগুলো বাদ দিয়ে দিই, এটাকে কপি করে ফেলি। কি এখন কি কঠিন লাগতেছে? দেখো তো ওখানে লজিক যা ছিল এখানে তেমন কিছু ভিন্নতা আছে না সেম? না স্যার একই। একই জিনিস। লজিকটা বের করলে আর মানে ভবিষ্যতে যদি আননোন কোনো প্রোগ্রাম চলে আসে তাহলে আর মানে লজিকটা নিজে নিজে ডেভেলপ করতে পারবা। এত ইজ লার্জ নাম্বার এখানে দিয়ে দিচ্ছে, p দিয়ে দিল। এখন একটা এই প্রোগ্রামটা দুই ভাবে করা যায়। পরের স্টেপটা আমি প্রথমত আগে ওইটার সাথে ম্যাচিং করে দিই, তারপরে বলি। প্রথমত আগে ইন জেনারেলটা বলি, পরে আমি তোমাদেরকে আরেকটা পদ্ধতি বলবো। c গ্রেটার দ্যান a, c গ্রেটার দ্যান b। তাহলে এখানে এসে হবে কি? এখানে এসে হবে c। সবাই দেখো তো ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আউটপুটটা আগে দেখি। আচ্ছা, ব্র্যাকেট একটা থেকে গেছে মনে হয়, দুইটা ব্র্যাকেট, সমস্যা নেই। আমরা তিনটা মান নেই আগে। দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ, জি share স্যার। দেওয়া আছে। ওইখানে একটা ডাবল ব্র্যাকেট ছিল, এইজন্য ব্র্যাকেট আসছে। একটা মান নিলাম। কত নিয়েছিলাম আমরা তখন? যেন একটা সংখ্যা নিয়ে কাজ করলাম, ওটা নিয়েই স্যার দেখি। 5, 9 আর 7। 597, রাইট। তাহলে 9 ইজ লার্জ নাম্বার। তাহলে প্রোগ্রামটা ঠিক আছে। উল্টাপাল্টা কিছু শিখাই নাই। যদি উল্টাপাল্টা শিখাতাম তাহলে এখানে উত্তর ভুল আসতো। আচ্ছা, তাহলে আমাদের প্রোগ্রামটা শেষ। এখানে এই যে একটা ভিতরে ব্র্যাকেট পড়ে আছে, এইজন্য আসতেছিল। আচ্ছা, এটা ব্যাপার না। এখন তোমাদেরকে আমি একটা কথা বললাম একটু আগে, মনে আছে? যে যদি আমার এই দুটা ঘটনা চেক করা হয়ে যায় তাহলে এটাকে আমি এলস বলতে পারি না? আবার কি কন্ডিশন দেওয়ার দরকার আছে? এই দুটা যদি সাপোজ বড় না হয় তাহলে বড় কোনটা হবে বলো? লাস্টেরটা হবে। তাহলে আমরা যদি মনে করি এই কন্ডিশন আমি দিব না, আমি এটা অমিট করে দিলাম, তাও কিন্তু প্রোগ্রাম হবে। কেন বলো তো? কারণ এই দুটা ঘটনা যদি ফলস হয়ে যায়, নাম্বার তো নিয়েইছি ৩ টা, তাহলে আমার সি নাম্বারটা বড় হবে। ওই যে এই ঘটনা বললাম যে ৩ জনের মিলে ১০ টাকা আছে। এখন আমি তোমাকে কানে, কানে বলে দিলাম একজনের কাছে ৫ টাকা আছে, আরেকজনের কাছে ২ টাকা আছে। তাহলে তৃতীয় ব্যক্তির টাকার পরিমাণ কত? এটা কি আবার ওই তৃতীয় জনার মানে জোরে, জোরে মাইকে আজান দিয়ে বলতে হবে? বলার তো দরকার নেই। এটা না স্যার। টেক্সটে করা যাবে। আচ্ছা, তাহলে দেখি প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করে কিনা। এবার তোমরা একটা সিকোয়েন্স বলো সংখ্যার। প্রথমে বড় নিব না লাস্টে বড় নিব? তোমাদের ইচ্ছা। আচ্ছা, আমরা নেগেটিভ নেই। ধরো 5, 7 আর একটা নিলাম 9। ঠিক আছে? জি স্যার। ওকে। তাহলে এটার অ্যালগরিদম ফ্লোচার্টটা এখন পড়ায় ফেলবো না আরেকটা কোড শেষ করবো আগে? লিপ ইয়ার নামে একটা প্রোগ্রাম করাতে চাচ্ছিলাম। তোমাদের ইচ্ছা। জি স্যার আগে করে নেই।
প্রোগ্রামটা করে নিই, তারপরে অ্যালগরিদম আর ফ্লোচার্ট দেখাই। ওকে, তাহলে আবার জি তো স্যার। লিপ ইয়ারের লজিকটা বের করতে হবে। লিপ ইয়ার নিয়ে অনেক কথাবার্তা আছে। কেন কথাবার্তা আছে? ছোটবেলা থেকে আমরা কিছু ভ্রান্ত জিনিসগুলো জানি, লিপ ইয়ারের কনসেপ্ট গুলো। এই ভ্রান্ত ধারণাটা আগে মাথা থেকে বের করতে হবে। চলো দেখি যে আসলে আমরা ছোটবেলা থেকে কি ভাবি, ভুল আছে কি, কি। এখনকার সিলেবাসে মনে হয় ঠিকঠাক হইছে। আমি যখন ক্লাস 5 এ বা 4 এ পড়তাম, তখন আসলে লজিকটা ভুলই ছিল এবং লজিক ভুল ছিল কিনা জানি না। তাহলে আমার টিচার হয়তো আমাকে ভুল শিখাতে পারে। আগেই গালিগালাজ করতেছি, ব্যাপারটা কি? আচ্ছা, লিপ ইয়ারের কনসেপ্টটা তোমরা জানোই, তারপরে একটু বলি। যে অধিবর্ষ বা লিপ ইয়ার হচ্ছে একটা বিশেষ বছর, যাতে সাধারণ বছরের তুলনায় একটা দিন বেশি থাকে। আসলে এই যে পৃথিবী আবর্তনের যে বিষয়টা, আসলে তো আমরা ৩৬৫ দিন ধরি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ৩৬৫ দিন হয় না। ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। অ্যাপ্রক্সিমেটলি তুমি ৬ ঘন্টা ধরতে পারো। তাহলে এই যে ৬ ঘন্টার ব্যাপারটা, আমরা বলতে পারি না যে এভাবে যদি প্রতি বছর প্রায় ৬ ঘন্টা সময় গোনার বাইরে থেকে যায়, তাহলে ৪ বছরে সেটা ১ দিনে কনভার্ট হয়, রাইট? জি স্যার। তাহলে ১ দিনে যদি কনভার্ট হয়, তাহলে ৪ বছর পর যেয়ে ১ বছর সমান ৩৬৩ দিন হয়। যেটাকে আমরা লিপ ইয়ার বলি। আচ্ছা। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে যে তখন ফেব্রুয়ারি মাসটা হলো ২৯ দিনে হয়। আর বাংলা সনমত হচ্ছে ফাল্গুন মাসে অতিরিক্ত একটা দিন এড হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ২০১২ সাল নিয়ে। এটা আমার থেকে তোমরা আরো বেশি ভালো জানো। কারণ যারা আর্টস এ পড়ো তাদের তো ভূগোল নাই তোমাদের? অবশ্যই এখানে জি স্যার, এটা 9-10 এর ভূগোলে ছিল এটা। হ্যাঁ, 9-10 এও ছিল। তোমরা অনেক আগে থেকেই পড়ার কথা। তো যাই হোক, আমি এখানে এড করেছি মনে করিয়ে দেওয়ার জন্য। এখন ব্যাপারটা হলো যে প্রচলিত ভুল ধারণা যেটা আমি বলছিলাম। ৪ দ্বারা যদি নিঃশেষে ভাগ যায় তাহলেই সেটা লিপ ইয়ার হবে। কি সুন্দর করে আমরা ছোটবেলায় পড়েছিলাম। আসলে কি ঘটনাটা তাই? এইটা তো ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু ব্যাপারটা হলো আসলে তা না। ৪ দ্বারা ভাগ গেলেই নিঃশেষে বিভাজ্য হলেই যে লিপ ইয়ার হবে ব্যাপারটা এমন না। লিপ ইয়ার হওয়ার জন্য সার্টেন কিছু কন্ডিশন আছে। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে ১৯০০ সাল যেটা, এটা কিন্তু ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য, কিন্তু এটা কিন্তু লিপ ইয়ার না। আবার আরেকটা যদি আমরা বলি ১৮০০, এটা নিঃশেষে বিভাজ্য কিন্তু তারপরেও লিপ ইয়ার নয়। এখন প্রশ্ন হলো, স্যার সবই তো বুঝলাম। ছোটবেলা থেকে যা পড়লাম, যেমন আমরা ধর্ম পালন করতে যে অনেক সময় বলি, আরে বাপ-দাদা ছোটবেলা থেকে এইভাবে নামাজ পড়ে, আমি পড়লে সমস্যা কোথায়? জানারও তো ভুল থাকতে পারে, তাই না? এখন আমরা হুজুরদেরকে গালিগালাজ করি যে নতুন হুজুর এসে নতুন ফতোয়া দেয়। আসলে ব্যাপারটা হলো বাপ-দাদা যা করে আসছে সেটার মধ্যে যদি ভুল থাকে সেটা তো তাদেরই ধরে দিতে হবে। তো এখন ব্যাপারটা হলো যে তাহলে লিপ ইয়ারটা হবে কোন কন্ডিশনটা ফলো করলে? সেটাই আমাদের জানার বিষয়। তো চলো আমরা কন্ডিশনটা দেখি। কোন একটা সাল যদি অধিবর্ষ হতে হয় তাহলে ২ টা কন্ডিশন ফলো করতে হবে। ফার্স্ট কন্ডিশন, ৪ দ্বারা ভাগশেষ শূন্য হবে। দ্যাট মিনস নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু ১০০ দ্বারা ভাগশেষটা শূন্য হবে না। তাহলে ৪ এর সাথে আরেকটা কন্ডিশন এড করে নিতে হবে। ৪ দ্বারা ভাগ যাবে কিন্তু ১০০ দ্বারা ভাগ যাবে না। দ্যাট মিনস নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে এখানে কয়টা কন্ডিশন আছে ১ নম্বরে? খেয়াল করো তো। ২ টা। ২ টা কন্ডিশন আছে। একটা হলো ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু ১০০ দ্বারা হবে না। দ্যাট মিনস একটাতে ভাগশেষ শূন্য হবে আর আরেকটাতে হওয়া যাবে না। তাহলে ১ম কন্ডিশন অনুসারে যদি লিপ ইয়ার হতে হয়, এর ভিতরে আবার ২ টা ভাগ আছে। এখন যদি ব্যাপারটা এমন হয় যে ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো অথবা ১০০ দ্বারা ভাগশেষ শূন্য হলো না। যেকোনো একটা মানলেই কি লিপ ইয়ার হবে? নাকি এই কন্ডিশনটা ম্যাচিং হতে গেলে ২ টাই মিলতে হবে? আমার কথা মনে 2 টাই মিলতে হবে। হ্যাঁ, মানে আমি বলছি ১ নাম্বার কন্ডিশনে যদি লিপ ইয়ার হতে হয় তাহলে তো এই ২ টা কন্ডিশনকেই স্যাটিসফাই করতে হবে। একটা হলো ৪ দ্বারা ভাগশেষ শূন্য হবে কিন্তু ১০০ দ্বারা করে ভাগশেষ শূন্য হবে না। এইটা। সেকেন্ড কন্ডিশন হচ্ছে অথবা দিয়ে যদি ওই সালকে ৪০০ দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়, তাহলে সেটা লিপ ইয়ার হবে। এখন প্রশ্ন হলো, ১ম কন্ডিশনটা ম্যাচিং হয়ে যদি লিপ ইয়ার হতে হয়, কয়টা কন্ডিশন মানতে হবে ১ নম্বরে? ২ টা। আর ২য় নাম্বার কন্ডিশন কয়টা আছে? একটাই আছে। এখন প্রশ্ন হলো, ১ নাম্বার কন্ডিশন সত্য না হয়ে যদি ২ নাম্বার কন্ডিশনটা শুধু সত্য হয়, তাহলে কি সেটা লিপ ইয়ার হবে না? জি স্যার, হবে। হবে, কারণ আমি এখানে মাঝখানে অথবা দিয়েছি। খেয়াল করো। যেমন অনেক সময় আমরা বলি না যে ধরো ২ টা স্টুডেন্ট আমার ক্লাসে বসে আছে।
আমি হয়তো কাকে বলবো, ধরো যে ইলমা আর মারিয়া দুইজন আছে। এখন মারিয়াকে বললাম যে আমার টেবিলে একটা বই আছে। তো মারিয়া অথবা ইলমা দুইজনের একজন যে নিয়ে আসো। আমি কি বলছি যে দুইজনেই যাও? দুইজন গেলে বেটার। যদি একটা বই আনতে যদি দুইজন লাগে তাহলে তো যেতেই পারো। কিন্তু একজন গেলেও কিন্তু হবে। আমি বলছি দুইজনের মধ্যে একজন যাও। এখানেও ব্যাপারটা কিন্তু ঐরকমই। যে একটা কন্ডিশন ফলো করলেই হবে। তো এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ২০০৪ সাল। ৪ দ্বারা ভাগ করে দেখো, ভাগশেষ শূন্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু ১০০ দ্বারা কি হবে? ১০০ দ্বারা হবে না না। স্যার। তখন যেহেতু এই যে ১ নাম্বার কন্ডিশনটা ২ টাই ম্যাচিং হয়েছে, সুতরাং আমরা এটাকে লিপ ইয়ার বলতে পারি। এখন এইটা তো থিওরিটিক্যাল ব্যাপার বললাম, তাহলে কোডিংটা কেমন হবে? চলো আমরা এগুলো দিয়ে কোডিং এর সত্যগুলো তৈরি করব। এই সত্যটা একটু আগেই পড়ালাম। এটা আমি ছোট করে দিয়েছি তোমাদের লজিক গুলো বোঝানোর জন্য। তাহলে ১ম যদি আমরা একটা কন্ডিশন দেই, ধরো এটাই আগে দিলাম। ৪০০ দ্বারা কি হবে? ভাগশেষ শূন্য হবে। তো ভাগশেষ বের করার জন্য আমরা কোন অপারেটর ব্যবহার করি মনে আছে? মড অপারেটর, যেটা ওই যে পার্সেন্ট সাইন এর মতো, ওইটা আমি দিব। এটা তো আমি ইঞ্জিনিয়ারিংয়ে লিখেছি। প্রোগ্রামে কিভাবে দিবা সেটা বলছি। তাহলে এইটা ঠিক আছে কিনা? এটা সবাই বুঝেছো? এটা মড অপারেটর মানে ভাগশেষটা বের করার জন্য কি ইউজ করতে হয়? মড অপারেটর। আচ্ছা, তাহলে একটা কন্ডিশন গেল। এখন ১ নাম্বারের ভিতর আরো কয়টা আছে? আরো কিন্তু ২ টা আছে। তাহলে প্রথমত এইখানে দেখো কি বলছে? যে ১০০ দ্বারা ভাগশেষ শূন্য হবে না। তার মানে কি? ভাগশেষ বের করার পরে সেটা not equal to 0 হবে। মানে 0 এর সমান হওয়া যাবে না। বুঝতে পেরেছো? ১ম কন্ডিশনটা। 2nd কন্ডিশন কি বলছে? ৪ দ্বারা ভাগশেষ শূন্য হয়। তার মানে মড অপারেটর দিয়ে দেখব যে ভাগশেষ শূন্য কিনা। আর যেহেতু এইখানে ২ টাই সত্য হতে হবে, এইজন্য মাঝখানে এন্ড দিয়েছি। এখন ব্যাপারটা হলো যে এই ২ টা কন্ডিশনে ২ টাই কি ট্রু হতে হবে নাকি যেকোনো একটা? যেকোনো একটা। তাহলে মাঝখানে আমরা কি দিতে পারি? অর, রাইট? এই পর্যন্ত বুঝেছো কিনা? এটা আমি এক্সপ্রেশন তৈরি করলাম ওই কন্ডিশন জি অনুযায়ী। স্যার। আচ্ছা। সি প্রোগ্রামে কি সরাসরি এভাবে লিখলে কাজ করবে? কাজ করবে এভাবে লিখলে? এভাবে লিখলে তো না, কাজ, করবে না। কারণ নট ইকুয়াল টু এইভাবে দেওয়া যায় না, মড অপারেটর এইভাবে দেওয়া যায় না। তাহলে ইকুয়াল টু কি এভাবে দেওয়া যায়? কয়টা ইকুয়াল দিতে হয়? এটা কিন্তু রাইট পাশের, ২টা দিতে হয় স্যার। হ্যাঁ, কম্পেয়ার করতেছে, তাই না? রাইট পাশের মানের সাথে কম্পেয়ার করতেছে। তাহলে কম্পারিজন হইলে তো অবশ্যই এই মানটা তো আগে থেকেই 0। এইটা অনেকের প্যাচ লাগে, আমি একটু বলি। এই মানটা তো আগে থেকেই 0। আমি এখন এই সাইডের মানটা চেক করব কার সাথে? এই রাইট পাশের মানের সাথে চেক করব যে এইটার যে মান আসতেছে সেটা কি 0 নাকি 0 না। তাহলে আমি কম্পারিজন বুঝাচ্ছি। কম্পারিজন বুঝালে ডেফিনিটলি কি হয়? ২ টা সমান ইউজ হয়। এটা আমি আগেও বলেছিলাম। আচ্ছা। তাহলে দেখো সি প্রোগ্রামে এক্সপ্রেশনটা যদি আমরা ১ম টা যদি দেখি, তাহলে এটা সি প্রোগ্রামকে এইভাবে লিখতে হবে। দেখো তো বুঝো কিনা? না বোঝার কোনো কারণ নেই। এতক্ষণ তো এটাই বকবক করতেছিলাম। জি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে পরেরটাতে আমরা যদি এক্সপ্রেশনটা তৈরি করি, প্রোগ্রামে কেমন হবে? তাহলে এইটার জন্য এইটা হবে নট ইকুয়াল টু কিভাবে দিতে হয়? ১ম এ নট, তারপরে ইকুয়াল টু। একজন মনে হয় আমাকে জিজ্ঞাসা করেছিল, "স্যার মানে এই লজিক্যাল নট আর নট ইকুয়াল টু।" আমি কিন্তু বলছিলাম যে নট ইকুয়াল টু। তার মানে নট কথাটা আগে আসতেছে। এইজন্য এক্সক্লেমেশন সাইন আগে। আর লজিক্যাল নট, তখন আমরা কি বলি? লজিক্যাল কথাটা আগে বলি, নট কথাটা পরে বলি। তার মানে সেখানে সমানের পরে আমরা কমপ্লিমেন্ট সাইন বা এক্সক্লেমেশন সাইনটা দেই। আচ্ছা। এরপরে যদি এইটাকে আমরা সি এক্সপ্রেশন এ লিখি তাহলে কি লেখা যায়? y, এখানে এই যে মডুলাস অপারেটর দিলাম, একটা সমানের জায়গায় ২ টা সমান। আর মাঝখানে এন্ড আছে, তাহলে এন্ড এর জন্য কি দিতে হবে? ২ টা এন্ড। ২টা এন্ড। আচ্ছা, আর অর এর জন্য কিভাবে দিতে হয় মনে আছে? গরুর ২ টা শিং দিয়ে দিবা। এই যে গরুর ২ টা শিং, এটা হচ্ছে অর অপারেটর। দেখো তো বুঝো কিনা ফুল এক্সপ্রেশনটা? জি স্যার। আচ্ছা। যদি বুঝে যাও তাহলে এবার চলো একটা মান দিয়ে চেক করে দেখি। এর আগে যেরকম দেখলাম ওইভাবে আগে চেক করি। কোড পরে। আগে এইখানে দেখো বুঝো কিনা। এটাই তো আমরা দাঁড় করালাম এতক্ষণ ধরে কষ্ট করে, তাই না? একটু আগে। জি স্যার। তাহলে এইটা নিয়ে আপাতত ধরে নিলাম, কারো কোনো প্রবলেম নাই। তো চলো এটাও আমি ডিজিটাল ইলেকট্রনিক্স এর মতো করেই বুঝাতে চাচ্ছি। দেখি বুঝো কিনা। একটা সাল আগে তাহলে তো নিতে হবে। ধরো y এর মান নিলাম ২০০৪, যেটা আমরা আগে বলেছিলাম। তো ওইখানে তো আমরা মুখে বলে ফেলেছিলাম
প্রোগ্রামের লজিক অনুসারে আসলে এটা কিভাবে কাজ করে সেটা আমি একটু বুঝাতে চাই। তাহলে এখানে আমি রিপ্লেস করে দিলাম। যেখানে y আছে ২০০৪ বসালাম। এই লাইন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? দেখতে থাকো আগে। কোনো সমস্যা তো থাকার কথা না। জাস্ট আমি y এর ভ্যালুটা না স্যার ৪ দ্বারা রিপ্লেস করেছি। আচ্ছা। স্যার এখন তোমরা স্যার হ্যাঁ, বলো। 2004 কে 400 দ্বারা ভাগ দিলে তো ভাগশেষ শূন্য আসে না। তাহলে ভাগশেষ শূন্য আসে না। তাহলে এই ঘটনাটা কি সত্য? না স্যার। না স্যার তাহলে মিথ্যা। মিথ্যা হলে আমরা কি পাবো? আউটপুট 0, রাইট? জি স্যার। আচ্ছা। পরের এইখানে কি হবে? ২০০৪ কে ১০০ দ্বারা ভাগ দাও তো। স্যার এইটাও তো মিথ্যা। আচ্ছা, যদি মিথ্যা হয় তাহলে ঘটনাটা তো এটাই বলছে যে 0 র সমান হওয়া যাবে না। তাহলে এখানে আউটপুটটা কি হবে? স্যার 1। 1, রাইট। তাহলে সত্যি হবে। এখানে আমি এটা রিপ্লেস করে দিলাম। কারণ এটা লজিক্যাল OR সি প্রোগ্রামে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এ জানি এটা প্লাসের কাজ করে। আচ্ছা, এখানে 1 আর ২০০৪ কে ৪ দ্বারা যদি ভাগ দাও তাহলে কি হয়? স্যার এইটাও 1। স্যার মিলে 1 মিলে না? তাহলে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা বলতে পারি যে এখানে 1 আর এখানে AND আছে। আমি এটাকে ডিজিটাল ইলেকট্রনিক্স এর AND অপারেটর দ্বারা রিপ্লেস করলাম। কিন্তু ঘটনা হলো এটা কিন্তু প্রথম কন্ডিশন আর এটা এই ২ টা মিলে কি একটা কন্ডিশন, তাই না? এই ২ টা মিলে একটা কন্ডিশন। এইজন্য এটাকে আমি ব্র্যাকেট দিয়ে বোঝানোর জন্য দিলাম। আর এটা একাই একটা কন্ডিশন। এই যে উপরেরটা। আচ্ছা। এবার চিন্তা করো তো এই দিক থেকে যদি চিন্তা করি 1.1 সমান কি হয়? 1 রাইট 1.1 ইকুয়াল টু 1 আর এখানে 0 ছিল 0 আর এখানে প্লাস ছিল প্লাস। তাহলে একটা ভ্যালু যদি 1 হয় আউটপুট কি হয়? 1 হবে। 1 হয়, রাইট। তাহলে এখন বলো যে আউটপুটটা তো ট্রু আসছে। তাহলে আমরা যে সাল নিয়েছি সেটা কি লিপ ইয়ার হবে নাকি হবে না? হবে হবে। হবে। রাইট। তাহলে ২০০৪ সাল ইজ লিপ ইয়ার। আরেকটা দিয়ে চেক করে দিই। বুঝতে পারতেছো প্রোগ্রাম রিয়েল ওয়ার্ল্ড এ কিভাবে কাজ করে? জি আমরা যখন স্যার। পড়তেছি তখন কিন্তু প্রোগ্রামগুলো এভাবেই পড়াতো। ইউনিভার্সিটি ক্লাসগুলো এভাবেই হয়। যদিও কিছু স্যার আছে যারা আউটসোর্সিং এর কাজ করে, ক্লাসে এসে পড়াতে চায় না। ইউনিভার্সিটিতে এটা কমন ঘটনা। তোমরা নিজেরাও গেলে বুঝতে পারবা। মানে পড়ানো বাদ দিয়ে তারা তো ভালো রেজাল্ট করে চলে আসছে। দেখবা যে সে কত টাকা ইনকাম করলো, কোন ইউনিভার্সিটিতে একটা ক্লাস নিয়ে কত টাকা পেল, এগুলো গল্পই বেশি করে। সব টিচার না, বাট অনেক টিচারই এই কাজগুলো করে। আচ্ছা, তাহলে আরেকটা সাল নিলাম। সালটা নিলাম ২০২১ যেটা আমাদের শুরু হয়েছে। এখন এইটা যদি আমরা রিপ্লেস করে ফেলি, এবার তোমরা নিজেরা ক্যালকুলেটর চেক করো তো এই ঘটনাটা কি হবে? 0 হবে? হওয়ার কথা না। বুঝাই না যাচ্ছে। 0 হবে না। তাহলে যদি না হয় তাহলে তো এখানে 0 আর এটা রিপ্লেসে আসলো প্লাস। ১০০ দ্বারা এটা করো তো কি হয়? এটাও তো বুঝাই যাচ্ছে। তাহলে এখানে ঘটনাটা জি ট্রুই হবে। স্যার 1 এইটা হবে। এটা ট্রু হবে। মানে না হয় তো উচিত, তাই কিনা? এই যে খেয়াল করো কিন্তু নট ইকুয়াল টু জি দেওয়া আছে। স্যার আচ্ছা। এরপরে এটা আমরা ডট দিয়ে দিলাম। এইটা 0 হবে। এইটা 0 হবে। 0 হবে হবে। স্যার। তাহলে এইটা একটা ব্লক করলাম। কারণ এই ২ টা মিলে একটা কন্ডিশন। এইটা নিজেই একটা কন্ডিশন। ওকে। তাহলে 1.0 কত হবে? 0 আচ্ছা 0 এখানে 0 আর মাঝখানে প্লাস। তাহলে আউটপুটটা কি আসলো? এটা যদি OR করি ২ টাই যদি ফলস হয় তাহলে আউটপুট কি হয়? স্যার 0। 0 তাহলে 0 যদি হয় তাহলে আমরা যে সালটা ইনপুট নিয়েছি এটা কি লিপ ইয়ার হবে? না স্যার লিপ ইয়ার হবে না। লিপ ইয়ার হবে না। সো ২০২০ দিয়ে রাখছি। একটু ঠিক করে দেই। কারণ তোমাদের পরে আবার নোট পাঠালে ওখানে ভুল থেকে যাবে। আচ্ছা, তাহলে আমরা সরাসরি প্রোগ্রামিং কোডে চলে যাই আবার। তাহলে আমার মনে হয় লজিকে কারো কোনো সমস্যা নেই। এই প্রোগ্রামটা অনেক রাইটার কিন্তু এই কন্ডিশন গুলো আলাদা বিভিন্ন লাইন নিয়ে কাজ করেছে। আমি বুঝায়া করালাম। কারণ আমি প্রোগ্রামে একটা লাইনই রাখতে চাচ্ছি। এক লাইনেই প্রোগ্রাম শেষ। চলো দেখি কি হয়। এটা আমরা একটু রেখে দিই। কোড কি দেখা যায় যেটা করতেছি স্ক্রিনে? জি স্যার। আচ্ছা। জি স্যার।
তাহলে এত কিছু তো আমাদের দরকার নেই, এগুলো কেটে দিলাম। আচ্ছা, এখানে তো আরেকটা থেকে গেল। এটা থাকলে আবার পরে ভুল দেখাবে, এটাকে এইখানে রেখে দিই। আচ্ছা, তাহলে দেখো যে এইখানে আমরা একটাই ভেরিয়েবল লাগবে, তাই না? আমাদের ওয়াই শাল ইনপুট নেওয়ার জন্য একটাই ভ্যালু নিলাম ওয়াই। এখানে বললাম যে ইন্টার দা ভ্যালু অফ ওয়াই। আচ্ছা, এখানে এতগুলো ডিএর তো তাহলে দরকার নেই। তাহলে তোমরা আর রক্ষা পাইলা না, না? পরীক্ষা দিতেই হচ্ছে, বাজনা বাজতেছে, ফাঁকি দেওয়ার আর কোনো সুযোগ নেই। স্যার কবে পরীক্ষা? অ্যাপ্রক্সিমেট তো বলেই দিয়েছে তোমাদের অগাস্টে। হ্যাঁ, আমাদের যে বলছে সিলেবাস কমাবে, সত্যি কি কিছু করবে এ বিষয়ে? পরীক্ষা এবার শর্টকাট সিলেবাসে হোক আর যাই হোক নিবেই। আর আমার সাবজেক্টে তো একটাই পার্ট, এটার আবার কি শর্টকাট করবে? বলছে যে যদি ৩ মাস ক্লাস করানোর পরে সিলেবাস শেষ করার মতো না থাকে তাহলে শর্ট একটা সিলেবাস দিবে। কিন্তু পরীক্ষা নিবে এইটা মোটামুটি নিশ্চিত করছে। কারণ ভ্যাকসিন তো চলে আসবে, অর্ডার করা আছে না? তখন তো আর কিছু করার থাকবে না। আর সবকিছু চলতেছে, শিক্ষা প্রতিষ্ঠান কি আর বন্ধ রাখে? প্রথমে আমরা ৪০০ দিলাম, এরপরে আমরা লজিক্যাল অর অপারেটর দিলাম। একটু জুম করে দিই আরেকটু, তাহলে তোমরা বুঝতে পারবা। এরপরে আরো কন্ডিশন ছিল, কন্ডিশন একটা ছিল ওয়াই, তারপরে কেউ যদি ভয় পাও তাহলে বেশি বেশিও ব্র্যাকেট ইউজ করতে পারো, কারণ ব্র্যাকেটের ঘটনা তো সেই ক্লাস 5 থেকে আছে, এটা নিয়ে কিন্তু আমি আর কথা বলছি না। এইখানে তাহলে কত দিব? প্রথমেটা কত ছিল? আচ্ছা, আমরা 4 দিয়েই দিই না, সমস্যা তো নেই। 4 দিয়ে দিলে কি বলছিল? যে বিভাজ্য হবে, তার মানে 0। আচ্ছা, তারপরে এইটার ২ টা ঘটনা ছিল। একটা 4 দিয়ে আর আরেকটা কি দিয়েছিল? আরেকটা ছিল 100 100। নট ইকুয়াল টু, তাহলে নট ইকুয়াল টু 0। তাহলে এই ব্র্যাকেটের ক্লোজিং তো হয়েছে, তো এইটা প্রথমটাই তো হবে। ক্লোজিং হয় নাই, আরেকটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। লাস্টে একটা দিয়ে দিই। দেখো এখন কিন্তু দুটাই আসছে, এই যে এইটার ক্লোজিং এইটা, এইটার ক্লোজিং এইটা, আর এই যে দুইটাকে একসাথে ঘিরে দিলাম, এই যে এটাতে দেখো এখানে নিয়ে আসলে ক্লোজ বুঝাবে। পেয়েছো? বুঝতে পেরেছো? এই স্যার সফটওয়্যারে 400-র পরে সমান 0 হবে না? হ্যাঁ, এখানেও তুমি আলাদা ব্লক করলে ব্র্যাকেট আরো বাড়বে। তুমি যদি মনে করো যে তুমি এইখানে আলাদা একটা ব্র্যাকেট দিবা, হ্যাঁ? অনেকে তোমরা বলতে চাচ্ছ যে এখানে যদি একটা ব্র্যাকেট দিই তাহলে এখানেও দাও। তাহলে দেখো এখানে ব্র্যাকেট কিন্তু আরেকটা তখন দিতে হবে। বুঝতে পেরেছো কিনা? এখানে তখন আরেকটা ব্র্যাকেট। স্যার ওয়াই পার্সেন্টেজ স্যার 400-র 400 পরে এটার পরে আবার একটা জিরো হবে না? ও স্যার হ্যাঁ, সমান দিয়ে 0 হবে না? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছো। এখানে তো আরেকটা 0 হবে। ব্র্যাকেটের ঘটনা কি দিব না? একটা দিলেই কাজ করবে। আর না বাড়াই, যত ব্র্যাকেট কম ইউজ করবা ততই ভালো। আচ্ছা, তাহলে এখানে মনে হয় একটা ছুটে গেছে নাকি? আরেকটা গেল কই? হ্যাঁ, এবার ঠিক আছে। এইখানটার দরকার নেই। এই যে এইটার ক্লোজিং এইটা, আর এইটার ক্লোজিং এইটা, এইটার ক্লোজিং এইটা। হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে এবার ঠিকঠাক আছে তো? তাহলে আমরা এখানে y দিয়ে দিই, এখানে y দিয়ে দিলাম। আর কি বলবো? এত ইজ, এখন তার নাম্বার বলা যাবে না। বলবো এত ইজ লিভ ইয়ার, আর এত ইজ নট, এইখানে যে, বুঝতেছো? এখন তো শুধু প্রিন্ট আউট করতেছি, জি আর স্যার। কাজ করি নাই। আচ্ছা, ঠিকঠাক আছে। ব্র্যাকেট কই গেল? একটু জুমটা মিনিমাইজ করি, তাছাড়া আমি নিজেই দেখতে পাচ্ছি না যে ব্র্যাকেট আছে কিনা নিচে। নিচে থাকলে আবার ভুল দেখাবো এই ব্র্যাকেটের জন্য যে আছে। হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছ সবাই? কোডটা একবার দেখে নাও। এবার আউটপুট জি দেখা। স্যার। ওকে।
স্ক্রিন মনে হয় শো হচ্ছে। এখন বলো একটা সাল বলো, কোনটা বলবা? 2004, 21 যেকোনো একটা বলো। 2020। 2020 সর্বনাশের সাল না? এত ইজ লিপ ইয়ার। মুজিব বর্ষ, এটা লিখলেও তো ভুল হতো না, না? এত ইজ মুজিব ইয়ার। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামটা ঠিক আছে। তাহলে এবার যে দুটা প্রোগ্রাম করলাম এই দুটার অ্যালগরিদম আর ফ্লোচার্ট পড়বো। তো ভার্সনের করা ছিল, তোমরা একটু বুঝে নিও। 3টা সংখ্যার ভিতর বড় সংখ্যা নির্ণয়। তাহলে প্রথমত অ্যালগরিদম স্টার্ট, এটা তোমরা জানো। কয়টা ভ্যালু ইনপুট নিয়েছিলাম এগুলো তোমরা বলে ফেলো। 3টা। এবিসি। এরপরে আমরা কন্ডিশনটা চেক করেছিলাম যে ইজ এ গ্রেটার দ্যান বি এন্ড সি। তোমরা ওইভাবেও কন্ডিশন দিতে পারো, সমস্যা নেই। একটু ওয়েট। আচ্ছা, তাহলে ইজ এ গ্রেটার দ্যান বি এন্ড সি যদি ঘটনাটা ইয়েস হয় তাহলে প্রিন্ট এ ইজ লার্জ নাম্বার। আর যদি নো হয় তাহলে গো টু স্টেপ 4। স্টেপ 4 কেন? স্টেপ 4 এ যে আরেকটা কন্ডিশন আছে, বি আবার এ বা সি এর থেকে বড় কিনা। এই ঘটনাটা বুঝেছো কিনা? এখানে অনেকে বুঝতে পারো না যে এখানে বলা আছে না স্টেপ 4, মানে আমরা তো এখানে পরপর একটা কন্ডিশন চেক করেছিলাম, করে যদি ওইটা ঠিক হয় তাহলে সেটা লার্জ নাম্বার, কিন্তু যদি ওইটা সত্য না হয় তাহলে পরে আরেকটা কন্ডিশন চেক করে। এই জন্য আমরা বলছি যদি নো হয় তাহলে স্টেপ 4 এর কন্ডিশনটা চেক করো। স্টেপ 4 এ কি আছে? স্টেপ 4 এ বলতেছে যে ইজ বি গ্রেটার দ্যান এ এন্ড সি। তখন যদি ইয়েস হয় তাহলে বলবে বি ইজ লার্জ নাম্বার। এখন এইটাও যদি না হয় তাহলে কি? গো টু স্টেপ 5। স্টেপ 5 এ কি থাকবে? নিশ্চয়ই থাকবে সি ইজ লার্জ নাম্বার, রাইট? বুঝতে পারছো কিনা? জি ভাই বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এইখানে আমরা এটা বুঝে গেলাম। এটা একটু ক্লিন করে দিই। আচ্ছা, এরপরে ভাইয়া অ্যালগরিদম কি লেস দেন সাইন ব্যবহার করা যাবে? হ্যাঁ, এটা ব্যবহার করা যাবে, কিন্তু হুবহু প্রোগ্রামের মতো ইফ কন্ডিশন দিয়ে লিখাটা উচিত সমীচীন দেখায় না। কারণ আমরা বলেছিলাম যে অ্যালগরিদম বা ফ্লো চার্টে হুবহু কোনো প্রোগ্রামিং কোড ইউজ না করাটাই ভালো। তবে যদি কেউ লিখতে চাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এই জিনিসগুলোকে টিচাররা আসলে খুব ছোটখাটো ভুল হিসাবে ইগনোর করে। সেই হিসাবে তুমি দিতে পারো। তবে উচিত হচ্ছে যে কিছুটা কোডিং এর থেকে ডিফারেন্ট করে লেখা। কিন্তু কেউ যদি মনে করো যে তোমরা এভাবে দিতে চাচ্ছ, যে তোমরা এভাবে দিতে পারো একসাথে। তোমরা যদি মনে করো যে এই স্টেপটা, আমি এই স্টেপটার কথা বলছি, ইজ এ গ্রেটার দ্যান বি, তারপরে ছিল এন্ড, মানে সরাসরি ইফ না দিয়ে তোমরা যদি একটু ডিফারেন্ট করে লিখতে পারো এইভাবে, আমি সিস্টেমটা দেখায় দিচ্ছি। যদি এরকম হয় দ্যাটস গুড। বুঝতে পারছো না পারো নাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে সরাসরি এই ব্যাপারটা তোমরা ইউজ করতে পারো। সেম ভাবে বি এর ক্ষেত্রেও, এই ক্ষেত্রেও তুমি এভাবে কন্ডিশনটা লিখতে পারো। তবে যেটা মানে অ্যালগরিদম বা ফ্লোচার্টের বেসিক যেটা রুলস, সেটা হলো একদম প্রোগ্রামিং যেকোনো ল্যাঙ্গুয়েজের মতো কোডিংটা হুবহু হওয়া ঠিক না। কেন ঠিক না? কারণ হচ্ছে যে তোমার অ্যালগরিদমটা তো আগে আসছে, কোডিংটা তো পরে আসছে। আর অ্যালগরিদম শুধু কি সি প্রোগ্রামের জন্য, নাকি এটা যেকোনো ল্যাঙ্গুয়েজের জন্য এই অ্যালগরিদমটা সঠিক? এটা কোন ল্যাঙ্গুয়েজ? যেকোনো ল্যাঙ্গুয়েজের জন্য। এইজন্য আসলে উচিত হচ্ছে ওইটা। তবে তোমরা বললাম যে সরাসরি ইফ দিয়ে হুবহু কোডের মতো লাইন, যেমন এখানে আমরা প্রিন্ট এফ কিন্তু লিখি নাই, প্রিন্ট লিখেছি। তো এইভাবে ইউজ করতে পারো। আচ্ছা, এই ফ্লোচার্টটা তোমাদের খুবই চেনা একটা ফ্লোচার্ট। আমরা একটু কষ্ট করে দেখি। প্রথমে স্টার্ট, এরপরে ইনপুট নিব 3টা এ বি সি। তাহলে কোন সিম্বল ইউজ করব? সামান্তরিক। রাইট, সামান্তরিক। এরপরে প্রথমত আমরা এ কে একবার বি এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করা যেহেতু কন্ডিশন, সো এখানে একটা ডায়মন্ড সিম্বল আসবে।
তাহলে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ কে আবার কার সাথে চেক করতে হবে? সি এর সাথে। যদি এটা ইয়েস হয় তাহলে সি এর সাথে আবার চেক করতে হবে। তাহলে সি এর সাথে যখন চেক করবে ওইটাও তো একটা কন্ডিশন। তাহলে আবার আরেকটা ডায়মন্ড সিম্বল ইউজ করতে হবে এরকম। এই পর্যন্ত বুঝেছো কিনা? দুইটা আবার কন্ডিশন বল। না? দেখো দুইটা কন্ডিশন কিনা? একবার এ কে বি এর সাথে চেক করবে, একবার সি এর সাথে চেক করবে। আমি এর সাথে চেক করলাম, তো এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে সি এর সাথেও তো চেক করতে হবে। দুইটা ঘটনায় যখন সত্য হবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, এ যদি বি এর থেকেও বড় হয়, সি এর থেকেও বড় হয়, তাহলে আমরা বলতে পারি প্রিন্ট এ ইজ লার্জ। এই সাইডটা বুঝেছো? হ্যাঁ আগে হ্যাঁ একবার দেখো, তারপর আমি আবার রিপিট করব। আচ্ছা, এইখানে যদি নো হয় তার মানে বড় কে বলো তো? এই কন্ডিশনটা যদি নো হয় তাহলে বড় কে? বি। বি বড়। তাহলে বি যদি এই ক্ষেত্রে বড়ই হয়, এবার বি কে কার সাথে চেক করতে হবে আবার? সি এর সাথে। সি এর সাথে চেক, রাইট। এইখানে নো হওয়া মানে কিন্তু বি বড়। এখানে অনেকে বুঝতে পারে না। এখানে নো হওয়া মানে কে বড়? বি বড়। তাহলে বি তো এর থেকে বড়, এটা তো এখানে সে চেক করে বুঝতেই পারতেছে। এখন বি কে সি এর সাথে চেক করবে। এখন যদি দেখে যে বি সি এর থেকেও বড়, তাহলে সে ইজিলি বলতে পারে যে হ্যাঁ, বি ইজ লার্জ নাম্বার বা প্রিন্ট বি ইজ লার্জ। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, এই স্টেপে এসে থার্ড নাম্বার স্টেপে এসে যদি বি সি এর থেকেও বড় না হয়, এও যদি সি এর থেকে বড় না হয়, তাহলে বড়টা কে? সি। সি, রাইট? এই তাহলে দেখো তো আমরা বলতে পারি কিনা। এই পর্যন্ত বুঝেছো? জি স্যার। আচ্ছা, এখন এই তিনটা আউটপুট কি একসাথে হবে নাকি যে কোনো একটা হবে? যে কোনো যে একটা কোনো হবে। একটা। কোনো একটা হবে। তাহলে এখন কোন সিম্বল ইউজ করে কানেক্ট করতে হবে? সার্কেল। সার্কেল, রাইট। এখন এটা কানেক্ট করে দিলাম। আর কোনো কাজ আছে? কাজ নেই, তাহলে end। আরেকবার রিপিট করবো এটা। আচ্ছা, স্যার জি একটু ভাই করেন। আরেকবার বলুন। একবার রিপিট করি, দেখো একটু ফার্স্ট একটু আগাই। প্রথমত আমাদের এভাবে চিন্তা করো যে এখানে তো দুইটা কন্ডিশন ছিল। একটা এ কে বি এর সাথে চেকিং ছিল, একটা এ সি এর সাথে চেকিং ছিল। এই দুইটা ঘটনা যদি যতক্ষণ ট্রু না হবে ততক্ষণ কি আমি বলতে পারবো যে এ ইজ লার্জ নাম্বার? সেম ভাবে বি এর ক্ষেত্রেও বি কে তুলনা করতে হবে একবার এ এর সাথে, আরেকবার তুলনা করতে হবে সি এর সাথে। এই দুইটা কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু না হবে ততক্ষণ পর্যন্ত তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে কে বড়। এইটাই হচ্ছে ব্যাপার। তো আমরা প্রথমত এখানে কি চেক করতেছি? এ এর সাথে বি এর। তখন বলতেছে যে এটা কি ইয়েস? যদি ইয়েস হয় তাহলে এ কে এবার ফাইনালি চেক করবে কার সাথে? সি এর সাথে চেক করবে। আচ্ছা, এইটাও যদি ট্রু হয় তাহলে তো নিশ্চিতভাবে বোঝাই যাচ্ছে যে এ ইজ লার্জ নাম্বার। তাহলে এটা প্রিন্ট আউট, এইজন্য এটা সামান্তরিক সিম্বল। সেম ভাবে এখানে যদি নো হয়, নো হওয়া মানে কিন্তু এখানে বি বড়। তাহলে বি যদি এর থেকে বড় হয়, এইটা আমি এখানে নিশ্চিত। এখন বি কে শুধু কম্পেয়ার করা বাকি আছে কার সাথে? সি এর সাথে। তাহলে এবার সি এর সাথে কম্পেয়ার করবে। এখন যদি দেখে এই সাইডটা দুইটাই ট্রু, তাহলে আমি বলতে পারি প্রিন্ট বি ইজ লার্জ। আর এই দুইটা ঘটনাই যদি ট্রু না হয় তাহলে তো বোঝাই যাচ্ছে যে আরেকটা সংখ্যা আছে সি। তার মানে এইটাও এই স্টেপে এসে যদি দেখে এইটাও নো, আবার যদি দেখে এইটাও নো, তাহলে বড় হচ্ছে প্রিন্ট সি ইজ লার্জ। এখন ইনপুটের উপর ডিপেন্ড করে তো যেকোনো একটা আউটপুট দিবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা সার্কেল সাইন দিয়ে কানেক্ট করে দিব, দেন এন্ড। ক্লিয়ার? বোঝা যায়? এটার আরো জি কয়েকটা স্যার। ভাইয়া। প্রসার্ট করা জি যায়, স্যার। আরো কয়েকটা নিয়মে করা যায়। তবে এইটাই ম্যাক্সিমাম রাইটারের বইয়ে থাকে এবং টিচাররা এটা কমফোর্ট ফিল করে। এখন প্রশ্ন হলো স্যার, টিচার কমফোর্ট ফিল করুক না করুক, আমার কাছে যেটা সহজ লাগবে আমি সেটা করব। সমস্যা আছে কোন জায়গায়? সমস্যা, যারা অনেক আগের টিচার, যারা দেখা গেল যে কম্পিউটার শিক্ষা পড়াতো এক সময়, তো ওই টিচার গুলো অনেক সময় উত্তর দেখে দেখে খাতা দেখে, বোর্ড থেকে যে উত্তরটা দেয়, আমরা যেরকম রিসেন্ট আইসিটি তেই পড়ে বের হয়েছে এরকম টিচার তো এখন প্রবেশ করতেছে। আগের টিচার গুলো তো আর এই প্রোগ্রাম বিষয়গুলো এত স্টাডি করেনি, এটা সত্য কথা। তোমরা আবার অন্য কাউকে বলতে যে আবার আমার সাথে ঝামেলা বাঁধে না। যেটা সত্য আমি সেটাই বললাম। আমি ইউনিভার্সিটিতে মিনিমাম 13টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছি। যদিও এখন 13টা মনে নাই, কিন্তু বেসিকটা তো জানি। কিন্তু যারা আগে পড়েছে তখন কি 13টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি সিলেবাসে ছিল? এই জিনিসটা আমাকে বলো। না।
ডেফিনেটলি কিন্তু ছিল না। তো কোড এটা আর দেখানোর দরকার নাই, কোড তো এটা তোমরা একটু আগে করলাই। এখন আমরা আচ্ছা বলো তো, যদি ৩টা সংখ্যার ভিতরে বড় সংখ্যা না আছে, যদি ছোট সংখ্যা বের করতে বলে, তাহলে এই প্রোগ্রামটা শুধু কোথায় চেঞ্জ হবে? লেস দেন হবে। গ্রেটার দ্যান সাইন যেখানে যেখানে আছে সেখানে সেখানে লেস দ্যান ইউজ করব, আর যেখানে লার্জ কথাটা ইউজ করা আছে সেখানে স্মল নাম্বার কথাটা ইউজ করব। বাস কাজ শেষ। তাহলে এখানে আমি পরে মনে হয় আলোচনা করেছি এটা, এখানে দেওয়া আছে, একটু দেখে নিতে পারো। ঠিক আছে তো? দেখো কোনো চেঞ্জ নেই, শুধু যেখানে গ্রেটার দ্যান ছিল সেখানে লেস দ্যান সাইন ইউজ করা আছে। এখন এটা পরীক্ষায় বেসিক্যালি কিভাবে আসে? ধরো বললো যে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ ৩ জন রান করলো। কার রান সবথেকে বেশি অথবা কার রান সবথেকে কম, এটা সি প্রোগ্রামের মাধ্যমে নির্ণয় করো। অথবা ধরো যে টেস্ট পরীক্ষায় XYZ পরীক্ষা দিয়েছে, কে সবথেকে বেশি নাম্বার পেয়েছে সেটা সি প্রোগ্রামের মাধ্যমে বের করো, অথবা কে সবথেকে কম নাম্বার পেয়েছে সেটা সি প্রোগ্রামের মাধ্যমে বের করো। আসলে ব্যাপারটা একই। ধরো একটা মাইক্রোর পিছনের চাকা সামনে লাগাচ্ছে, সামনেরটা পিছনে দিচ্ছে, এছাড়া আর কোনো পার্থক্য নেই। পরীক্ষায় যেয়ে দেখবা যে ডিরেক্টলি উদ্দীপকে বলবে না যে তুমি ৩টা সংখ্যার ভিতর বড় সংখ্যা নির্ণয় করো। একটা সিনারিও দিয়ে ওখান থেকে তোমার কোশ্চেন গুলো হবে। তারপরও আরো কতভাবে কোশ্চেন হতে পারে, কোশ্চেন অ্যানালাইসিস আমি পরে করব। আমি চাচ্ছি না যে তোমাদের সিলেবাসটা স্লো হয়ে যায়। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ক্রিয়েটিভ কোশ্চেন আছে, কিন্তু এখন দেখাতে গেলে আমাদের সিলেবাসটা একটু স্লো হবে, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। আর একটু সিলেবাসটা আগাই, তারপরে আমরা ক্রিয়েটিভ কোশ্চেন গুলো দেখাবো। এখন আমি এমনি মুখে বলে দিলাম। আচ্ছা, লিপ ইয়ারের যে ব্যাপারটা ছিল খুবই সহজ। এখানে ইনপুট নিলাম y, এরপরে আমরা ইজ, এই যে খেয়াল করেছো এখানে একটা হট চিহ্ন দিলে আর একটু ভালো হতো। তবুও দিলাম, কিন্তু সামনে দেখো ইফ দেই নাই, একটু চেঞ্জ করেছি। এটা যদি ট্রু হয় তাহলে কি হয়, প্রিন্ট লিপ ইয়ার। যদি ফলস হয় তার মানে নো হয়, তাহলে প্রিন্ট নট লিপ ইয়ার। লাস্টে যায় এন্ড। এইটার ক্লোজারও দেখবা যে বইয়ে কোনো বইয়ে, ম্যাক্সিমাম বইয়ে একটু কঠিন করে দেওয়া আছে। আমরা অত ঝামেলা করি নাই। আমরা যেহেতু এখানে কন্ডিশন একটার মধ্যেই সব দিয়ে দিলাম, তাই না? আমরা একটা ডায়মন্ড ইউজ করব। এখানে আমরা প্রথমে ইনপুট নিব y এর মান, তার মানে অবশ্যই সামান্তরিক হবে। এরপরে একটা ডায়মন্ড সিম্বল তোমরা ইউজ করবা। যেভাবে করাচ্ছি এক্স্যাক্টলি এইভাবেই করবা, অত কোনো ঝামেলার দরকার নেই। যা কন্ডিশন আছে, যা মনের যেটা প্রেষণা আছে সব এর ভিতরে দান করবা। দান করে এটা যদি ইয়েস হয় তাহলে কষ্ট করে বলে দিবা এটা লিপ ইয়ার, যদি এটা নো হয় তাহলে বলে দিবা এটা হচ্ছে নট লিপ ইয়ার। এখন দুইটা তো আর একসাথে আউটপুট দিবে না, যে কোনো একটা দিবে। সো এখানে কানেক্টর সিম্বল, লাস্টে হচ্ছে এন্ড। ক্লিয়ার? বুঝতে পেরেছো? খেয়াল করে দেখো বুঝো কিনা। জি জি স্যার। স্যার, বুঝতে পেরেছি। এই যে প্রোগ্রাম ছিল, এক লাইনের একটা প্রোগ্রাম। আচ্ছা, এখানে আমি দেখো তোমরা বলতে পারো যে স্যার আপনি তো এখানে ভ্যালু সহ দেখান নাই। আমি তো তোমাদের বলেছিলাম যে মেসেজ প্রিন্ট করেও তুমি লিখতে পারো, আবার যদি মান সহ প্রিন্ট করে দেখাতে চাও তাহলে এইভাবেও প্রোগ্রামটা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আশা করা যায় যে বুঝতে পারছো। তাহলে কন্ডিশনাল ইম্পর্টেন্ট প্রোগ্রাম গুলো শেষ। কন্ডিশনালের আরেকটা সুইচ কেস ছিল, ওইটা আমি আপাতত পরের ক্লাসে পড়াতে চাচ্ছি না, কারণ তোমাদের এক্সাম চলে আসতেছে। আগে যেটা বেশি ইম্পর্টেন্ট সেই টপিকটা আগে পড়াবো। তোমাদের কিন্তু অনেকগুলো প্রোগ্রাম শেষ, কন্ডিশনাল সব প্রোগ্রাম শেষ। আমি তোমাদের এই নোটগুলো পাঠিয়ে দিব যাতে বাসায় স্টাডি করতে পারো। অ্যালগরিদম, ফ্লোচার্ট, কোড সব একসাথে আছে। ওই লজিক গুলো যেভাবে পড়ালাম সব আমি একটা ফাইলে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে আমি দেরিতে হলেও সেন্ড করে দিব।